Hello everybody, Assalamu alaikum. Welcome to my channel Tax and Data Analytics. আজকে আমাদের মূল টপিকস নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে সবার একটা কনসার্ন, আমাদের ইন্ডিভিজুয়াল সবার একটা কনসার্ন থাকে বা উইকনেস থাকে যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাব এবং রেটসে কি চেঞ্জ আসছে, মানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স আরোপ করার যে ধাপগুলো আছে বা সিঁড়িগুলো আছে, পাশাপাশি যে কর হার আছে, এদের কোনো চেঞ্জ আসছে কিনা, আর চেঞ্জ আসলেও সেক্ষেত্রে আমি কতটুকু ফেসিলিটেড হব বা আমি কতটুকু সুবিধা অ্যাভেল করতে পারবো সে বিষয়ে আলোচনা করব। আহ, আজ আশা করি আপনার যে আলোচনাটা ধৈর্য সহকারে শুনেন এই লেকচারটা, তো আপনাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স লেভেল রেটস বিষয়ে যে কনফিউশন থাকে সেগুলো দূর হয়ে যাবে এবং পাশাপাশি আপনারা ইফিসিয়েন্টলি আবার কনফিডেন্টলি ট্যাক্স রিটার্ন গুলো সাবমিট করতে পারবেন। ওকে, আলোচনা না বাড়িয়ে আমরা মূল টপিকসে চলে যাই। আচ্ছা, গত স্লাইডে গত স্লাইডে আমি আলোচনা করছিলাম যে ট্যাক্স স্ল্যাব বিষয়ে। আসলে ট্যাক্স স্ল্যাব কি? হোয়াট ইজ এন ইনকাম ট্যাক্স স্ল্যাব? যে ইনকাম ট্যাক্স স্ল্যাবটা আসলে কি? ট্রেডিশনাল ধারণা হচ্ছে যে ইনকাম ট্যাক্স মানেই ইনকাম উপর ট্যাক্স। মানে কোনো কথা নেই, আয় হইলে আয়ের উপর ট্যাক্স হবে, গভর্নমেন্ট নিয়ে নেবে। না, এরকম কিছু না। হ্যাঁ, এরকম কিছু না। এটা হচ্ছে যে এরকম যে আমি যদি বুঝি যে ইনকাম ট্যাক্স স্ল্যাবটা হচ্ছে এরকম যে এটার মাধ্যমে এটা প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স সিস্টেম, মানে প্রগতিশীল ট্যাক্স সিস্টেম, যেখানে যার ইনকাম যত বেশি তার ট্যাক্স বেশি রেটে দিতে হবে, তার ইনকাম কম তাকে কম রেটে ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে বেসিক কনসেপ্ট। অর্থাৎ সমগ্র পর্যায়ের আয়ের উপর যদি কেউ, মানে গভর্নমেন্ট সিঙ্গেল হারে বা সিঙ্গেল কোনো রেট দেয় নাই, বরং একটা লেভেলে ভাগ করছে, স্তরে স্তরে ভাগ করছে। এই পর্যন্ত আমার আয়কর, এই পর্যন্ত আয়কর বা ইনকাম হলে তার করমুক্ত আয় এটা, এর বেশি গেলে এত পর্যন্ত হলে এই রেট, এর বেশি গেলে এই রেট, মানে ভিন্ন ভিন্ন হারে ভিন্ন ভিন্ন স্ল্যাবে রেটটা প্রয়োগ করা হয়। ওকে, তা আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে বুঝাই, যে এখানে যে ধরুন কারো 9 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম হলো, এবং ধরেন আমার ট্যাক্স স্ল্যাবের তার আওতায় পড়ছে 15%। এখন কি 50% হারে 9 লাখের উপর ফ্ল্যাট চার্জ করে দিব? নো, সেরকম কিছু না। এরকম হচ্ছে যে প্রথম 4 লাখ টাকার উপরও হবে নর্মালি, যেটা হচ্ছে 2026-27 যেটা আসছে, সেটা হচ্ছে নীল। নেক্সট 3 লাখের উপর 10%, এবং অবশিষ্ট 2 লাখের উপর 15%। দিস ইজ দ্য প্রগ্রেসিভ ইনকাম ট্যাক্স সিস্টেম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, হচ্ছে আবার এখন হোয়াই ডাজ গভর্নমেন্ট ইউজ ট্যাক্স স্ল্যাবস, মানে গভর্নমেন্ট কেন এই ট্যাক্স স্ল্যাবটা মানে ইমপ্লিমেন্ট করতেছে বা ফলো করতেছে। এখানে মোটা দাগে আসলে মেনলি যেটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে করের ন্যায্যতা এবং ভারসাম্যপূর্ণ একটা কর ব্যবস্থা দেশে বা সমাজে নিশ্চিত করা। যে এর মাধ্যমে কি হচ্ছে দেখেন, নিম্ন আয়ের যারা আছে তারা তুলনামূলকভাবে কর হারে কম হারে কর প্রদান করে, আবার উচ্চতর আয়ের কতটাগণ ওই উচ্চ হারে কর প্রদান করেন। এতে কি হয়, সমাজের করের ন্যায্যতা নিশ্চিত হয়। আবার আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে, বা অনেকে মনে করেন যে একবার করের হার যদি উচ্চ তোর লেভেলে পৌঁছে যাবে, বা তার স্ল্যাব যদি হায়ার রেটে উঠে যায়, তাহলে সবসময় এই রেটে রাখতে হবে। একটা আমাদের ট্র্যাডিশনাল একটা মিসকনসেপশন আছে। আসলে সেটা ঠিক না, বরং এটা ঠিক যে হয়তো তার যে অংশটা উচ্চতর স্ল্যাবে পড়বে সেই অংশের উপর কর মানে হায়ার রেট প্রযোজ্য হবে বা উচ্চতর কর হার প্রযোজ্য হবে, অন্যথায় হবে না। ওকে, আশা করি আপনারা এই টেস্ট ল্যাব সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার। এরপর যাচ্ছি আবার, আসলে এটা গ্ল্যান্স চেঞ্জ কোথায় আসছে স্ল্যাবে? কোনো, আমি যদি বলি এটা গ্ল্যান্স স্ল্যাব বলতে, স্ল্যাবে কোনো চেঞ্জ আসে নাই। রিয়েলি স্ল্যাবে কোনো চেঞ্জ আসে নাই। অনেকে হয়তো চোখ বড় করে ফেলবেন যে কি বলেন। হ্যাঁ, স্ল্যাবে চেঞ্জ আসে নাই, এমনকি রেটেও চেঞ্জ আসে নাই। তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা আসছে শুধু করমুক্ত আয়ের সীমাটা বাড়ছে। 25,000 টাকা করমুক্ত আয়ের সীমা বেড়েছে। আপনারা জাস্ট এই স্লাইডটা দেখেন, এখানে কি আসছে। মানে এটা একটা, অনেকেই মানে বলতে পারি যে চেঞ্জ আসছে না, আসলে চেঞ্জ আসে নাই।
চেঞ্জ আসছে শুধু করমুক্ত আয়ের সীমাতে। স্ল্যাব রেট রিমেইন সেম, যেমন 3 লাখের উপর 10% ছিল, পরবর্তী 4 লাখের উপর ছিল 15%, পরবর্তী 5 লাখের উপর 20%, পরবর্তী 20 লাখের উপর 25%, অবশিষ্ট উপর 30%। 2025-26, 2026-27 সেম, এক্সেপ্ট সাধারণ করমুক্ত আয়, করদাতার বা করমুক্ত আয়, সেটা সেটা 25,000 টাকা ইন জেনারেল সব ক্ষেত্রে বেড়েছে। ওকে, সো এখন যদি আমি আহ, তুলনা করি যে কম্পারিজন স্পেশাল ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স লিমিট, তুলনা করি যেহেতু এটা চেঞ্জ আসছে, এটাই তুলনা করে দেখি 2025-26 আর 2026-27 ট্যাক্স ইয়ারে কি চেঞ্জ গুলো আসছে করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে। তো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সাধারণ করদাতা যারা ছিল তারা 3,75,000 টাকা আগে পেত, এখন সে পাচ্ছে 4 লাখ। মহিলা ও 65+ ইল্ডার যারা বয়স ছিল, যে কোনো করদাতা, তাদের ক্ষেত্রে 4,25,000 ছিল আগে, এখন হচ্ছে 4,50,000 টাকা। তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী করদাতা যেটা ছিল আগে 5 লাখ, এখন সেটা কর্মরত আয়ের সীমা বেড়েছে, 5,25,000 টাকা হয়েছে এখন। আর মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধা 24-এর, তাদের আগে ছিল 5,25,000 টাকা, এখন হয়েছে সেটা 5,50,000 টাকা। তো ওভারঅল কর্মরত আয়ের সীমা বৃদ্ধি পাচ্ছে 25,000 টাকা। ইন এডিশন আরেকটা ক্লজ আছে এখানে, ক্লজটা হচ্ছে এটা, যদি কেউ কোনো আইনানুগ প্রতিবন্ধী, মানে কোনো প্রতিবন্ধীর আইনানুগ অভিভাবক হন বা লিগ্যাল গার্জিয়ান হন, সেক্ষেত্রে তারা অতিরিক্ত আরো 50,000 টাকা কর্মরত আয়ের সুবিধা তারা অ্যাভেল করতে পারবেন। তবে যদি মা বাবা উভয়ই করদাতা হন, সেক্ষেত্রে যে কোনো একজন এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবেন। আশা করি ক্লিয়ার। ওকে, গো টু নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে এখানে। ইম্পর্টেন্ট নোট কি আছে এখানে? ইম্পর্টেন্ট নোট হচ্ছে এটাই যে আমি যতক্ষণ আলোচনা করলাম যে স্ল্যাব আর রেট নিয়ে, আসলে অনিবাসী করদাতা যারা আছেন, অনিবাসী করদাতা বলতে বোঝাচ্ছে যে কিছু শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে, ওইটা আলাদা অন্য একটা ভিডিওতে কথা বলবো এই নিয়ে। তো অনিবাসী করদাতা যারা আছে তাদের ক্ষেত্রে এই রেট বা হার বা স্ল্যাব প্রযোজ্য হবে না। আর একটা হচ্ছে যে ন্যূনতম করের সীমা। ন্যূনতম করের সীমাটা কি? এটা আপনাকে বুঝে, ন্যূনতম কর 5,000 টাকা। এটা যে কোনো স্থানেই হোক 5,000 টাকা ন্যূনতম কর দিতে হবে। মানে এরকম, যদি কারো যদি ট্যাক্স লায়াবিলিটি মনে করেন আসলো 1,000 টাকা, সে যদি নিউ ট্যাক্স পেয়ার না হয়ে থাকে, তাহলে তাকে মিনিমাম 5,000 টাকা দিতে হবে। কিংবা তারও আসলো উম, আর যদি কারো 6,000 টাকা ট্যাক্স লায়াবিলিটি আছে, সেক্ষেত্রে তাকে 6,000 টাকা দিতে হবে। মানে হুইচ ইজ হায়ার, মানে গভর্নমেন্ট নেওয়ার ক্ষেত্রে বেশি নিবে, দেওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন সুবিধাটা দেবে। এটাই হচ্ছে রিয়েলিটি। এটা সব ক্ষেত্রে রিয়েলিটি জানি না, বাংলাদেশের ক্ষেত্রে রিয়েলিটি। অন্যান্য বিশ্বে হয়তো এটা চেঞ্জ থাকতে পারে। যারা নিউ ট্যাক্স পেয়ার হয়েছেন বা এই বছর নতুন ট্যাক্সেবল ইনকামের আওতায় আসছেন, তাদেরকে গভর্নমেন্টের সুবিধা দিচ্ছে যে ন্যূনতম কর যদি হয়, ন্যূনতম কর দিতে হবে তাদের 1,000 টাকা। মানে তাদের ট্যাক্স লায়াবিলিটি, যদি কারো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে তার ট্যাক্সেবল বা ট্যাক্স লায়াবিলিটি আসছে 500 টাকা, তাকে দিতে হবে 1,000 টাকা। আবার শুনেন, তাকে দিতে হবে 1,000 টাকা ন্যূনতম ট্যাক্স। কিন্তু সেক্ষেত্রে যদি আবার তার সীমা অতিক্রম করে, যদি তারও 5,000 টাকা হয়ে যায়, তারও নতুন ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। মানে হুইচ ইজ হায়ার, মানে গভর্নমেন্ট নেওয়ার ক্ষেত্রে বেশি নিবে, সুবিধা দেওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন সুবিধাটা দিবে। ওকে, এখন আমি নেক্সট ভিডিওতে যাব। তাহলে কি চেঞ্জ গুলো কি আসলো? অনেক তো মনে করবেন যে চেঞ্জ কি আসলো। আসলে চেঞ্জ কোনো আসে নাই, অ্যাকসেপ্ট করমুক্ত আয়ের সীমা। মানে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের স্ল্যাবের ক্ষেত্রে, রেটের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে নাই, অ্যাকসেপ্ট আগেও বলছি, এখনো বলতেছি, তো করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে, বাড়াইছে। আর করের ধাপটা রিমেইন সেম, কোনো অপরিবর্তিত রাখা হয়েছে। আর মূল সুবিধা যেটা পেয়েছে যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স, তারা তাদের আয়ের সীমা বৃদ্ধি করার মাধ্যমে যেটা হচ্ছে, নিম্ন নিম্ন বা মধ্যম শ্রেণীর যারা করদাতা ছিল, মধ্যম আয়ের করদাতা ছিল, তাদের বোঝা কমাতে, করের বোঝা কমাতে একটু সহায়তা হয়েছে। এজন্য স্পেশালি থ্যাঙ্কস সরকারকে। এটা বহুদিন ধরেই এটা নিয়ে মানে একটা ক্ষোভ ছিল সাধারণ করদাতাদের ক্ষেত্রে, যে আয়ের সীমাটা দাঁড়াচ্ছে না, বাজার দর বেড়ে গেছে। তো যা হোক, এটা দেরিতে হলেও সরকারের বোধ হয়েছে। থ্যাঙ্কস সরকারকে। এরপরে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওয়েল, এখন দেখা যাক, আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি। ট্যাক্স ক্যালকুলেশন করে দেখা যাক একই এক্সাম্পল দিয়ে
যে এক্সিস্টিং ল নতুন ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে যে ট্যাক্স লেভেল যে আওতা বাড়ানো হলো, এই আওতা বাড়ানোর কারণে আচ্ছা ট্যাক্স বার্ডেন বা ট্যাক্স লায়াবিলিটি ট্যাক্স লায়াবিলিটি কতটুকু রিলিফ পেলো কোনো সাধারণ ট্যাক্স পেয়ার সেটা দেখি। তো ধরি একজন ট্যাক্সেবল ইনকাম 9 লাখ, 2025-26 অ্যাক্ট অনুযায়ী ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে 3,75,000 টাকা পর্যন্ত 0%, জিরো বা শূন্য। ফার্স্ট ল্যাব 3 লাখের উপর ছিল 10%, 30,000 টাকা। সেকেন্ড রিমেনিং যেটা ছিল 2,25,000 টাকার উপর হচ্ছে 15%, 33,750। টোটাল ট্যাক্স পেবল কত আসতেছে এক্সিস্টিং ল 2025-26 অনুযায়ী 63,750। সেম এক্সাম্পল যদি 26-27 বা 26-এর ট্যাক্স স্ল্যাবের আওতা যে বাড়ানো হলো সেই অনুযায়ী করি তাহলে কি আসে? ফার্স্ট 4 লাখের উপর 0% বা 0% শূন্য। নেক্সট 3 লাখের উপর 10%, 30,000 টাকা। রিমেনিং কত আছে? 2 লাখ। 2 লাখের উপর 15%, 30,000 টাকা। টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত আসলো তার? 60,000 টাকা। আচ্ছা, এখন ট্যাক্স সেভিং কত আসতেছে টোটাল নতুন ল অনুযায়ী প্রিভিয়াস তুলনা করলে তার ট্যাক্স সেভিং আসতেছে 3,750 টাকা। তার মানে বোঝা যাচ্ছে এক্সাম্পল দিয়ে যে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর কারণে সাধারণ যারা করদাতা আছে তাদের ট্যাক্স বার্ডেন কমে যাচ্ছে। ওকে, চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে ওয়েল, এখন আমরা এই এক্সাম্পল থেকে কি শিখলাম? তো দেখা যাচ্ছে যে এক্সাম্পলে যে আমরা আমাদের মনে একটা প্রশ্ন দেখতেছে যে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্য রিডিউসিং ট্যাক্স লায়াবিলিটি কম্পেয়ার টু দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 বা 2025। The reduction, একটা কথা উত্তর হচ্ছে the reduction is tax liability solely due to the increase in the tax-free threshold from 3,75,000 to 4 lakh, thus resulting in a tax saving টাকা 3,750 for this tax year. ওকে, বাংলা যেটা বলতে হয় এই কস্টের একমাত্র কারণ হলো করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা থেকে 4 লাখ টাকায় বৃদ্ধি পাওয়া, যার ফলে এই উদাহরণে করদাতা 3,750 টাকা কম কর প্রদান করবেন। আন্ডারস্ট্যান্ড? ওকে, গো টু নেক্সট। আচ্ছা ওয়েল, এখন একটা প্রফেশনাল রিকমেন্ডেশন কি হতে পারে আমাদের? তো প্রফেশনাল রিকমেন্ডেশন হচ্ছে যে যেটা আমার পক্ষ থেকে বলবো, রিটার্ন দাখিলের আগে যে আপনার যে কর যোগ্য আয়গুলো আছে এগুলো একটু পুনর্পর্যালোচনা করুন বা রিভিউ করুন, দেখুন প্রপারলি দেখুন যে সবগুলো আয়গুলা প্রপারলি দেওয়া হয়েছে কিনা, রিটার্নে কোনো আয় বাদ পড়ছে কিনা, এবং বৈধ যে বিনিয়োগ বা করদাতা যে সুবিধাগুলো গভর্নমেন্ট দিচ্ছে, ফেসিলিটিগুলো দিচ্ছে, সেই ফেসিলিটিকে যথাযথভাবে অ্যাভেল করতে পারছি কিনা বা গ্রহণ করতে পারছি কিনা, এবং আমার দলিল বা ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, ডকুমেন্টেশনগুলো প্রপারলি সংরক্ষণ করা হয়েছে কিনা। কারণ যে কোনো সময় কোনো সুবিধা ফেসিলিটি বা কোনো আয় দেখানোর জন্য আমাদেরকে সাবমিট বাই ডকুমেন্ট হতে হবে, কারণ এটা যে কোনো সময় ইচ্ছা করলে এনবিআর এটা অডিট করতে পারে, তাদের সে রাইট আছে। আর আরেকটা পরামর্শ হচ্ছে আপনারা পেশাদার কর পরামর্শ নেন। যারা পেশাদার তাদের পরামর্শ নেন, যারা এক্সপার্ট তাদের পরামর্শ নেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেরাই সবকিছু করে ফেলি। এতে বলতে পারেন হ্যাঁ আমি যারা করি সেভ করতেছি, নো, এটা সেভ হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার ইফেক্টটা বোঝা যাচ্ছে 5 বছর পরে, 1 বছর পরে যখন আপনার ফাইলটা অডিট করে তখন দেখা যাচ্ছে যে সবকিছু তালগুলো তালগুলো পাকিয়ে তখন আপনারা আসেন এক্সপার্টের কাছে বা এটা সেভ করেন, তখন কিন্তু আরো জটিল হয়ে যায়, আপনার টাকাও যায় অনেক বেশি। তাই রিটার্নের আগে অবশ্যই আপনারা নিজেরাই দেখেন, বারবার দেখেন, এবং যদি কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে কোনো পেশাদার কর পরামর্শকের পরামর্শ গ্রহণ করুন। ওকে, গো টু নেক্সট স্লাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আপনারা এই ভিডিও থেকে মনে করেন কেউ উপকৃত হয়েছেন, if you found this lecture is helpful and you are benefited anyhow by this video, আমি বলবো যে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো এন্ড শেয়ার মাই চ্যানেল। এন্ড আমাদের নেক্সট ইন্টারেস্টিং টপিকস হবে যেটা আলোচনা করব, সেটা বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনসেন্টিভ ফ্যাসিলিটি এন্ড ফাইন উইদিন দ্য টাইম ফ্রেম। মানে গভর্নমেন্ট ট্যাক্স ফ্যাসিলিটিও দিয়েছে, যদি কেউ রিটার্ন সাবমিট করে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তার ট্যাক্স লায়াবিলিটি কমে যাবে, আবার ফাইনাল ফ্যাসিলিটিও রাখছে, দুটো রাখছে অ্যাজ ওয়েল এজ। সো ইন্টারেস্টিং বিষয় আলোচনা শোনার জন্য
please follow my channel and subscribe my channel. Okay. এখানে রেফারেন্স গুলো দেওয়া আছে, আপনারা রেফারেন্স গুলো দেখে নিয়েন। আর এই ভিডিওটা মেইনলি তৈরি করা হয়েছে সাধারণত শিক্ষামূলক ভিডিও হিসাবে, কোনো ডকুমেন্টারি বা কোনো এভিডেন্স হিসেবে প্রমাণ করার জন্য নয়। সুতরাং এই ভিডিওতে কেউ যেন আনঅথরাইজড ভাবে কোনো এভিডেন্স বা ডকুমেন্টারি হিসেবে ইউজ না করেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।